ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম রাসায়নিক সাম্যাবস্থা এবং এর বৈশিষ্ট্যসমূহ। আজকের আলোচনায় আমরা যেটা পড়ব সেটি হলো ভরক্রিয়া সূত্র এবং প্রাসঙ্গিকভাবে ভরক্রিয়া সূত্রের সাথে কেপি এবং কেসি রিলেটেড কিছু বিষয়। প্রথমেই আমরা যদি ভরক্রিয়া সূত্রটিকে ব্যাখ্যা করতে চাই, এটিকে বলা হয় ল অফ মাস অ্যাকশন, যারা ইংলিশ ভার্সনে আছে। দেখো, একদম ভরক্রিয়া সূত্রের তিনটা কি পয়েন্ট: নির্দিষ্ট তাপমাত্রা, তার মানে এখানে টেম্পারেচারকে আমরা ফিক্সড করে ফেলছি। ভরক্রিয়া সূত্রে টেম্পারেচারকে আমরা পরিবর্তন করিনি, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার রেট বা রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার গতিবেগ নির্ভর করবে ওই সময়, যে সময়কালীন তুমি রেটটা বের করতে চাচ্ছ সেই সময়ে কতটুকু বিক্রিয়ক উপস্থিত আছে এবং সেই বিক্রিয়ক কতগুলো উপস্থিত আছে। প্রত্যেকটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক, অর্থাৎ রেট অফ রিঅ্যাকশন প্রপোর্শনাল টু সক্রিয় ভর। এটাকে বলা হয় মাস অফ অ্যাকশন ইংরেজিতে। তাহলে আমরা যদি বলি এখানে কি পয়েন্ট হচ্ছে সক্রিয় ভর, আরেকটা কি পয়েন্ট হচ্ছে বিক্রিয়ার গতিবেগ, তবে আরেকটা কি পয়েন্ট হচ্ছে সক্রিয় ভরের প্রপোর্শনাল টু, মানে সমানুপাতিক। কি সমানুপাতিক সক্রিয় ভরের? একটা বিক্রিয়ার গতিবেগ সমানুপাতিক। একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ ওই সময় উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আমি ইতিমধ্যে 3 বার বলেছি, এই জন্য যেন তোমাদের মুখস্থ হয়ে যায়। ওকে, আমরা এবার যদি সক্রিয় ভর বলতে কি বুঝি এটাকে একটু এক্সপ্লেইন করি তোমাকে। সক্রিয় ভর বলতে আমরা বুঝতে পারি মোলার ঘনমাত্রা। তাহলে সক্রিয় ভর বলতে আমরা বুঝবো মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা অর্থাৎ কতটুকু আয়তনে কত মোল দ্রব, এখানে n হচ্ছে মোল, কত মোল দ্রব ওই সময়ে দ্রবীভূত অবস্থায় আছে। রিঅ্যাকশন, ওই সময়ে রিঅ্যাকশন চলাকালীন সময়ে কত আয়তনে কত মোল দ্রব দ্রবীভূত আছে, সেটা রিঅ্যাকশনে গিয়েছে। আর সক্রিয় ভর বলতে আমরা আরেকটা জিনিসকে বুঝি, যদি সেটা গ্যাসিয়াস হয়ে থাকে তখন গ্যাসীয় পাত্রে ধরো বিক্রিয়ক, উৎপাদ বা একাধিক বিক্রিয়ক যদি উপস্থিত থাকে তখন ওই একটা উপাদান, ওই পাত্রের গায়ে গ্যাসীয় উপাদান যে চাপ সৃষ্টি করে সেটাকে মোট চাপ না বলে আমরা আংশিক চাপ বলি। আংশিক চাপ, এই আংশিক চাপকে, আচ্ছা ঠিক আছে, শুধু পি দ্বারাই বললাম, পার্শিয়াল প্রেসার, আপাতত পি লিখছি। তাহলে সক্রিয় ভর বলতে আমরা বুঝছি এই কথা যে কতটুকু দ্রব, কত মূল দ্রব কতটুকু আয়তনে দ্রবীভূত আছে, অথবা কতটুকু গ্যাস দ্রবীভূত আছে। একটা নির্দিষ্ট গ্যাস পাত্রে অনেকগুলো গ্যাস যদি উপস্থিত থাকে তাহলে অনেকগুলোর মধ্যে কোনো একটা গ্যাস ওই পাত্রের গায়ে যে চাপ সৃষ্টি করছে, যদি গ্যাসের পরিমাণটা বেশি থাকে তাহলে তার আংশিক চাপ বেশি হবে। যদি পরিমাণ বেশি থাকে, মোলার ঘনমাত্রা, পরিমাণ যদি বেশি হয় তাহলে তার ঘনমাত্রা বেশি। আর পরিমাণ বেশি হলে প্রত্যেকটা অণুর সাথে সংঘর্ষ বেশি হবে, আর সংঘর্ষ যত বেশি হবে বিক্রিয়ার রেট তত বেড়ে যাবে। তাহলে আমরা প্রথমে আরেকটা কথা বলে নেওয়া ভালো, যদি কোনো পদার্থ কঠিন হয়, অ্যাবসলিউটলি কঠিন, বিশুদ্ধ কঠিন, সেই সকল পদার্থের ক্ষেত্রে আসলে মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ কোনোটি বিবেচিত হয় না, বিবেচনায় আসে না। সেই সকল পদার্থের আমরা সক্রিয় ভরকে ইউনিটি ধরে, 1 একক ধরে নিই। আবার যদি কোনো একদম অ্যাবসলিউটলি লিকুইড হয়, একদম বিশুদ্ধ তরল হয়, বিশুদ্ধ তরল মানে জাস্ট সেটা লিকুইড পদার্থ, তাহলে বিশুদ্ধ কঠিন বা বিশুদ্ধ তরলের ক্ষেত্রে আমরা বলি এর সক্রিয় ভর বিবেচনায় আসে না, আমরা 1 ইউনিটিতে ধরি। তবে যদি আংশিক চাপের ক্ষেত্রে সেটা আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বিবেচনা করি, আর যে সকল দ্রবকে দ্রবীভূত করে নিই তাদের ক্ষেত্রে আমরা মোলার ঘনমাত্রা দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, তাহলে আমি বলতে চাচ্ছি সক্রিয় ভর বলতে দুটো জিনিস। এক, এখানে আমরা লিখতে পারি সক্রিয় ভর বলতে মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা
অথবা আরেকটা কালি দিয়ে যদি আমি লিখতে চাই, সক্রিয় বল বলতে আংশিক চাপ, পার্শিয়াল প্রেসার। ওকে, এখন আমি একটা রিঅ্যাকশনকে যদি চিন্তা করি, ধরো এইটা একটা রিঅ্যাকশন, এ প্লাস 2b, এটা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতেছে C+3d। তো দেখো, যেহেতু আমরা মূল উদ্দেশ্য কেপি গেছি, এই বিক্রিয়াতেও আগে এই বিক্রিয়াটা যখন সম্মুখ দিকে হয় তাহলে ধরে নিলাম এইটা হচ্ছে বিক্রিয়ক। যদি একটা সময় পরে এই সি এবং 3d আবার নিজেরা বিক্রিয়া করে পশ্চাৎমুখী বিক্রিয়ায় অবতীর্ণ হয়, তখন এটাকে আমরা বলবো, তখন বিক্রিয়ক হিসেবে কাজ করবে সি এবং ডি। তাহলে প্রাথমিক অবস্থায় ধরে নিলাম বিক্রিয়াটা যখন সামনের দিকে যাচ্ছে, তাহলে আমরা সামনের বিক্রিয়াটা, তাহলে সামনের বিক্রিয়ার গতিবেগ, তাহলে গতিবেগের ইংরেজি হচ্ছে রেট, সামনের দিকে অগ্রসর হচ্ছে রেট অফ ফরওয়ার্ড। এখন রেট অফ ফরওয়ার্ড ক্যাপিটাল আর এফ দিলে অনেকে মনে করতে পারে এটা হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর, ক্রোমাটোগ্রাফিতে আমরা যেটা পড়ে এসেছি। তো সেহেতু ক্রোমাটোগ্রাফিতে যেহেতু ক্যাপিটাল আরটাকে ব্যবহার করে আমি এখানে স্মল আর লেখার পক্ষে, যদিও অনেক বইয়ে ক্যাপিটাল আর দিয়েছে। ওকে, রেট অফ ফরওয়ার্ড প্রপোর্শনাল টু, সমানুপাতিক। এই মুহূর্তে বিক্রিয়ক হিসেবে কে কে উপস্থিত আছে? বিক্রিয়ক হিসেবে উপস্থিত আছে এ। ওই মুহূর্তে, যে মুহূর্তের কথা আমরা চিন্তা করছি, ওই মুহূর্তে কতটুকু এ আছে, তাহলে এ এর ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। তাহলে মোলার ঘনমাত্রা দিয়ে আমি প্রাথমিকভাবে এটা লেখার চেষ্টা করছি। এখন এমনটা হতে পারে ঘনমাত্রাকে তার ব্র্যাকেট দিয়েও লেখা যায়, বাট এভাবে যদি লিখতে চাও সময় বেশি লাগে। তুমি যদি চাও যে ঘনমাত্রার ইংরেজি হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের প্রথম অক্ষর হচ্ছে সি, তাহলে কনসেন্ট্রেশন অফ এ। আর এখানে বিক্রিয়া চলাকালীন সময়ে কয়টা বি অংশগ্রহণ করেছে? দুইটা বি। দুইটা বি কে যদি আমি এভাবে বলি বি প্লাস বি, তাহলে 2b ছিল, তাহলে আমরা বলতে পারি কনসেন্ট্রেশন অফ বি ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক, যতগুলো সক্রিয় বল প্রত্যেকটার গুণফল। তাহলে বি একটা, আরেকটা বি, কনসেন্ট্রেশন অফ বি। তাহলে দেখো এখানে বি দুইটা ছিল, তাহলে কনসেন্ট্রেশন অফ বি, কনসেন্ট্রেশন অফ বি, এটাকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে হবে স্কয়ার। তাহলে এখানে ছিল 2b, এই যে 2টা সেটা পাওয়ার হিসেবে চলে গেছে। কেন চলে গেছে? আলাদা ভাবে একটু আগে আমি সেটা ব্যাখ্যা করেছি। তাহলে এটা মনে করি সম্মুখ বিক্রিয়া। এখন এই সম্মুখ বিক্রিয়া রেট অফ ফরওয়ার্ড, এই সমান আনুপাতিক বা এই আনুপাতিক চিহ্নটাকে তোলার জন্য যদি আমরা একটা মান আনুপাতিক হারে চলতেছিল, যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু কি বসিয়ে দেই, তখন এই আনুপাতিক চিহ্নটাকে আমরা তুলে দিতে পারি। তাহলে K1 CA CB, এই যে আনুপাতিক চিহ্নটাকে তোলার জন্য যে ধ্রুবক রাশিটি ব্যবহার করলাম, এটা ছিল সম্মুখ বিক্রিয়া। সম্মুখ বিক্রিয়ার হারকে তোলার জন্য যে ধ্রুবকটাকে ব্যবহার করলাম তাকে বলবো সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক, এটা K1 মানে হার ধ্রুবক, K মানে হার ধ্রুবক, কোন বিক্রিয়ার হার ধ্রুবক? যেহেতু বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে রেট অফ ফরওয়ার্ড, তাহলে এটা সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক অনুরূপ ভাবে তাহলে আমরা K1 এর পরিচয়টা পেয়ে গেলাম। ঠিক অনুরূপ ভাবে আমরা এই মার্কার দিয়ে লিখবো না, আমরা যদি বলি এবার সি এবং 3D এরা বিক্রিয়া করে, সি এবং 3D একটা নির্দিষ্ট সময় পরে যখন বিক্রিয়াটা শুরু হয়, ধরে নিলাম আমরা একদম সাম্য বিক্রিয়ার কথাই চিন্তা করছি, ওই অবস্থাতে যদি বলি রেট অফ ব্যাকওয়ার্ডটা কত? রেট অফ ব্যাকওয়ার্ড পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ প্রপোর্শনাল টু, এই কলমটাও আমাদের কাজ করছে না, তখন কনসেন্ট্রেশন অফ সি, সি এর ঘনমাত্রা, এটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এবং ডি কয়টা আছে এখানে? 3D, মানে ডি প্লাস ডি প্লাস ডি, তাহলে মোট 3টা ডি এই মুহূর্তে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তাহলে বলবো কনসেন্ট্রেশন অফ ডি, কনসেন্ট্রেশন অফ ডি, কনসেন্ট্রেশন অফ ডি। তাহলে রেট অফ ব্যাকওয়ার্ড আনুপাতিক চিহ্ন তোলার জন্য যেহেতু K1 একবার ব্যবহার করেছি, এখানে বলবো K2। তাহলে K2 কে বলবো আমরা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের, পশ্চাৎমুখী রিঅ্যাকশনের হার ধ্রুবক। তাহলে K2 কনসেন্ট্রেশন অফ সি, কনসেন্ট্রেশন অফ ডি, কনসেন্ট্রেশন অফ ডি, কনসেন্ট্রেশন অফ ডি, এটা যদি গুণ করে দাও কনসেন্ট্রেশন অফ ডি কিউব হয়ে যাবে। তাহলে ডি ডি ডি, আমার মোট কয়টা ডি ছিল? 3টা ডি ছিল।
তাহলে সামনের মোল সংখ্যাটা এখানে পাওয়ার বা ঘাত হয়ে গেছে, পাওয়ার হিসেবে চলে গেছে। এই হলো ঘনমাত্রা দিয়ে বিক্রিয়ার হার কি। সক্রিয় ভরের একটা অংশ হচ্ছে ঘনমাত্রা, আমরা এই ঘনমাত্রা দিয়ে প্রকাশ করছি। এখন আমি যদি বলি একটা সময় পরে যে অবস্থায় সম্মুখ বিক্রিয়ার গতিবেগ আর প্রচ্ছদ বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হয়, সেই কন্ডিশনটাকে বলি আমরা সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থার কি কন্ডিশন, যে রেট অফ ফরওয়ার্ড অবশ্যই ইকুয়াল হবে রেট অফ ব্যাকওয়ার্ডের। সম্মুখ বিক্রিয়ার গতিবেগ আর প্রচ্ছদের গতিবেগ যখন সমান হয়ে যায়, এই কন্ডিশনটাই হচ্ছে সাম্যাবস্থার কন্ডিশন। তাহলে আমরা রেট অফ ফরওয়ার্ডের মানটা বসাই K1 CA CB স্কয়ার, রেট অফ ব্যাকওয়ার্ডের মান হচ্ছে K2 CC CD Q। এবার দেখো আমরা RF এর মান বসিয়ে দিলাম, রেট অফ ব্যাকওয়ার্ডের মানও বসিয়ে দিলাম। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, K1 ডিভাইডেড বাই K2 ইজ ইকুয়াল টু K1 এর নিচে K2 নিয়ে আসলাম, তাহলে কনসেন্ট্রেশন অফ C, কনসেন্ট্রেশন অফ D, কনসেন্ট্রেশন অফ A, কনসেন্ট্রেশন অফ B। এবার দেখো K1 হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলছি আমরা সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, ফরওয়ার্ড বিক্রিয়ার। আর K2 কে বলছি পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবক। একটা ধ্রুবককে আরেকটা ধ্রুবক দ্বারা ভাগ করলে আরেকটা নতুন ধ্রুবক তৈরি হয়। এই যে নতুন ধ্রুবকটা আমরা লিখলাম, যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে আরেকটা কনস্ট্যান্ট ভ্যালু দ্বারা ভাগ করলে আমরা নতুন একটা কনস্ট্যান্ট পাই। এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা হলো, কোন কন্ডিশন অ্যাপ্লাই করে এই কনস্ট্যান্টটা পেয়েছি, সাম্যাবস্থার কন্ডিশন অ্যাপ্লাইয়ের মাধ্যমে যে ধ্রুবকটাকে আমরা পেলাম, এই ধ্রুবকটা সাম্যাবস্থার কন্ডিশন থেকে এসেছে, এই জন্য আমরা বলবো সাম্য ধ্রুবক। আমরা এই কন্ডিশনটা দিয়েছিলাম সাম্যাবস্থার, অতএব এই ধ্রুবকটাকে বলছি সাম্য ধ্রুবক। অথবা কেউ কেউ বলেন সাম্য একটা ধ্রুবক মানে কি, একটা ফিক্স সংখ্যা, অঙ্ক। সাম্য যোগ অঙ্ক, অ যোগ অ সন্ধির নিয়মে যদি একত্রিত করে দেই সাম্যাঙ্ক, যারা সন্ধি পড়েছ সাম্যাঙ্ক। তাহলে এই কনস্ট্যান্টটাকে আমরা বলবো সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। তবে এই সাম্যাঙ্কটা যখন আমরা প্রকাশ করেছি, প্রকাশ করতে যে রাশিগুলোকে, প্রত্যেকটা রাশি রেটের যখন আমরা প্রকাশ করেছি কনসেন্ট্রেশন দ্বারা, বিক্রিয়াটা কনসেন্ট্রেশন দ্বারা প্রকাশ করেছি, তাহলে কনসেন্ট্রেশনের প্রথম অক্ষর হচ্ছে সি, তাহলে এইটাকে বলবো আমরা কেসি। তাহলে আমরা সাম্য ধ্রুবক কেসি সংজ্ঞাটা পেয়ে গেলাম। তাহলে কেসি সংজ্ঞা কি, কেসি সংজ্ঞা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়ার। কেউ যদি উভমুখী বিক্রিয়ার বলে তাহলে সে ভুল করবে। আসলে উভমুখীর জন্য আমরা এই কন্ডিশন পাই নাই। হ্যাঁ, উভমুখী যে কোনো সময় হতে পারে, বাট আমাদের বলতে হবে একদম সাম্যাবস্থায় বা সাম্যে পৌঁছার পর। সাম্যাবস্থায় একটা বিক্রিয়া বা সাম্যকালীন সময়ে উৎপাদের ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের অনুপাতকে, ভাগফলকে, মানে উৎপাদের পরিমাণটাকে বিক্রিয়কের পরিমাণ দ্বারা ভাগ করব। উৎপাদের ঘনমাত্রাগুলোকে, মোলার ঘনমাত্রাকে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা দ্বারা ভাগ করব, তখন একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। এই কনস্ট্যান্ট ভ্যালুটা কি করব আমরা, কেসি। আশা করি সবাই বুঝতে পেরেছে। তাহলে কেসি হচ্ছে একটা সাম্য বিক্রিয়ার উৎপাদের ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা, উপযুক্ত ঘাত সহ বললে ভালো হয়। আসলে ঘাত যদি সিডি সিডি সিডি, তাহলে ঘাত আসলে এটার ভিতরে চলে আসে সক্রিয় ভরের ভিতরে। তাহলে উৎপাদের মূল সংখ্যার ঘাত সহ গুণফল বা উৎপাদের সক্রিয় ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকেই আমরা বলবো কেসি। যদি এটা উদাহরণ দিতে চাই তাহলে আমি বলতে পারি, গত ক্লাসে বলেছিলাম যেমন একটা অনুপাত, যেমন বলেছিলাম গত ক্লাসে আমার 110 জন ছিল স্টুডেন্ট, তন্মধ্যে আমার ক্লাসরুমে বসে থাকা মানুষ ছিল 70 যারা করেছে ক্লাসটি, আর বাইরে দাঁড়িয়ে থাকা মানুষ ছিল 40। অলওয়েজ 70 বসে থাকবে, বাইরে থাকবে 40। তাহলে যদি 70কে উৎপাদ বলি, 70/40, 70/40। এই যে একটা সাম্যাবস্থায় পৌঁছার পরে এই যে একটা ঘনমাত্রার অনুপাত, এই অনুপাতটা কি গত দিনের উদাহরণে যেটা বলছিলাম সেটি কি বলছি আমরা, কেসি। আশা করি কেসিটা বুঝতে পেরেছো। তবে মূল কথা কি, এর আগে মূল সংখ্যা কত, 1। এই 1টা তাহলে কনসেন্ট্রেশন অফ এ যখন লিখবা, কনসেন্ট্রেশন অফ এ এর ঘনমাত্রা বিক্রিয়ক হিসেবে, কিন্তু এই 1 উপরে পাওয়ার হিসেবে আছে। বাট এই 1 পাওয়ার বা ঘাত থাকা যে কথা, না থাকা একই কথা। তাহলে 2b, এই 2টা কি পাওয়ার হিসেবে আছে। ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা যদি, আমার মনে হয় কেপির সংজ্ঞাটা না দিলে হয়, তাও আমরা দিই। দেখো, সক্রিয় ভরকে আমরা চাপ দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে সেম রিঅ্যাকশনে যদি বলি
রেট অফ ফরওয়ার্ড প্রপোর্শনাল টু, তাহলে কার কার চাপ, এ এর আংশিক চাপ। কেন আংশিক চাপ? কারণ এখানে এও আছে বিও আছে, আবার উৎপাদও আছে, টোটাল সিস্টেমে অনেকগুলো জিনিস আছে। তাহলে যদিও বিক্রিয়াকালীন সময় আমার শুধু এই দুইটা জিনিস ব্যবহৃত হচ্ছে, তাহলে এই বিক্রিয়াকালীন সময় এর যে চাপ দিচ্ছে সেটাকে বলবো এর আংশিক চাপ। আসলে এর পরিমাণ যত বেশি হবে আংশিক চাপও তত বেশি হবে, পরিমাণ যত বেশি হবে সংঘর্ষ তত বেশি হবে, সংঘর্ষ যত বেশি হবে বিক্রিয়াটাও তত বেশি হবে। তাহলে এটা প্রপোর্শনাল টু, আনুপাতিক কার, এ এর চাপ এবং কার চাপ, বি এর চাপ। বাট একটু আগে বলেছি বি কয়টা আছে, দুইটা, প্রেসার অফ বি, পার্শিয়াল প্রেসার অফ বি, তাহলে গুণ করলে কি হয়ে যাবে, পিবি স্কয়ার। অনুরূপ ভাবে যদি উল্টা বিক্রিয়া ধরি, রেট অফ ব্যাকওয়ার্ড proportional to partial pressure of C, partial pressure of D, partial pressure of D, partial pressure of D, তাহলে আমরা এখানে কি হবে, PD PD PD, পার্শিয়াল প্রেসার তিনটা যখন গুণ করে দিবি PD কিউব। আর রেট অফ ফরওয়ার্ড ইজ ইকুয়াল টু K1, K1 হচ্ছে তাহলে সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, আর রেট অফ ব্যাকওয়ার্ড সমানুপাতিক চিহ্ন K2, তাহলে K2 কে বলবে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। যেহেতু বিক্রিয়াটা সাম্যাবস্থার কন্ডিশনটা যদি আমরা অ্যাপ্লাই করি, যে আমরা সাম্যাবস্থার কন্ডিশনে সে কি হবে, রেট অফ ফরওয়ার্ড যেটা হবে সেটা হবে রেট অফ ব্যাকওয়ার্ড। কারণ সাম্যাবস্থা মানেই হচ্ছে সমতার অবস্থা, বিক্রিয়ার গতিবেগের সমতা অবস্থা, মানে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ আর প্রচ্ছদের গতিবেগ সমান হবে, রাইট। এবার রেট অফ ফরওয়ার্ডের মান বসিয়ে দিলাম K1, PA PB, এটা মনে হয় এত বলার দরকার নেই, PC PD, তাহলে K1 divided by K2 is equal to PC PD divided by PA PB square। তো K1 একটা ধ্রুবক রাশি, K2 আরেকটা ধ্রুবক রাশি, একটা ধ্রুবককে আরেকটা ধ্রুবক দ্বারা ভাগ করলে যে নতুন ধ্রুবক পাওয়া যায় সেটাকে আমরা বলবো সাম্য ধ্রুবক। তাহলে এই সাম্য ধ্রুবকটা কিসের কন্ডিশন অ্যাপ্লাই করে দিয়েছি, সাম্যাবস্থার কন্ডিশন, এই জন্য বলছি সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। তবে রাশিগুলো চাপ দ্বারা প্রকাশিত, চাপের ইংরেজি হচ্ছে প্রেসার, পার্শিয়াল প্রেসার, তাহলে এটা বলে কেপি। তাহলে কেপি কাকে বলে, কোন একটা সাম্য বিক্রিয়া, উভমুখী সাম্য বিক্রিয়া উৎপাদের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাতকে আমরা বলবো কেপি। অর্থাৎ উৎপাদ কতটুকু চাপ সৃষ্টি করছে, পার্শিয়াল প্রেসার দিচ্ছে টোটালি, এবং কার তুলনায় প্রেসারটা দিচ্ছে, বিক্রিয়কের তুলনায় উৎপাদ কতটুকু, এই অনুপাতটাকে আমরা বলছি কেপি। আশা করি কেপি এর ব্যাপার এবং কেসি এর সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কেপি বা কেসি হচ্ছে সাম্য ধ্রুবক। আমরা যদি এবার যে কোনো বিক্রিয়ার উদাহরণ দিতে চাই, তাহলে এ এখান থেকে বি তৈরি হচ্ছে, তাহলে এই বিক্রিয়ার জন্য কেসি হবে কনসেন্ট্রেশন অফ বি, পাওয়ার হবে বি, কনসেন্ট্রেশন অফ এ, পাওয়ার হবে এ। কেউ যদি এটাকে আমরা কনসেন্ট্রেশনকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে চাই, কনসেন্ট্রেশন অফ বি, থার্ড ব্র্যাকেট মানে মোলার কনসেন্ট্রেশন অফ বি, মোলার কনসেন্ট্রেশন অফ এ, এখানে এই যে সামনের মোল সংখ্যাটা সেটা পাওয়ার হয়ে যাবে। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। আমরা কেপি কেসের সংজ্ঞা পর্যন্ত আজকে রইল, আমরা উদাহরণ হিসেবে যেতে পারি, উদাহরণে আবার কেপি কেসের ভ্যালুতে আমরা এটা নেক্সট ক্লাসে আমরা কেপি কেসের উদাহরণে যাব। তবে একটা কথা না বললেই নয়, আমি যদি বলি ক্যালসিয়াম কার্বনেট এটা সলিড, এখান থেকে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এটা সলিড যোগ কার্বন ডাইঅক্সাইড, তাহলে বলো সবাই এই বিক্রিয়াটির জন্য কেসি কি হবে, তাহলে কেসি হবে তাহলে কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম অক্সাইড, কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম কার্বনেট। কিন্তু আমি বলেছি সক্রিয় ভর বলতে কোনো কঠিন বস্তুর ক্ষেত্রে সক্রিয় ভর 1 একক ধরা হয়, 1 ইউনিটিতে ধরা হয়। যেহেতু এটা সলিড, এই সলিড গুলো হিসেবে আসবে না, এই সলিড গুলো হিসেবে আসবে না, অর্থাৎ এখানে শুধু কার্বন ডাইঅক্সাইডের মোলার কনসেন্ট্রেশনটাই হচ্ছে এই বিক্রিয়ার কেসি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের ইতিমধ্যে 20 মিনিটস হয়ে গেছে বিদায় আমি শেষ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা দেখব কেপি এবং কেসির বিভিন্ন সিগনিফিকেন্স, তাৎপর্য, যেমন কি কি পড়বো বলে দেই। কেপি কেসির ভ্যালু শূন্য হতে পারে কিনা, অসীম হতে পারে কিনা, এর ইউনিটি আছে কিনা, একটা বিক্রিয়ার সাথে আরেকটা বিক্রিয়ার কেপি এর সম্পর্কটা কি হবে, একটা বিক্রিয়াকে কোনো কিছু দ্বারা গুণ করলে তখন কেপি এর ভ্যালু কি হবে, এই বিষয়গুলো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করছি। ধন্যবাদ সকলকে।